তো আজকে আমরা কুয়াকাটার একটা হোটেলের একটা বিশেষ ঘর নিয়ে কথা বলবো। সিমুন ইন, তাই না? হ্যাঁ, সিমোনিন। আর ঘর নম্বরটা হলো 313। ঠিক। আমাদের হাতে একটা বিবরণী আছে। শিরোনামটা বেশ ইন্টারেস্টিং। কুয়াকাটার অভিশপ্ত ৩১৩ নম্বর কক্ষ। অভিশপ্ত নামেই তো কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। আসলেই গল্পটা হলো 4 বন্ধুকে নিয়ে, রাফি, রিজভি, সাবিক আর জিসান। ওরা ঢাকা থেকে কুয়াকাটা গেছিল বেড়াতে আচ্ছা। নভেম্বরের শেষের দিকে। তোরা অনলাইনে দুটো ঘর বুক করে, ৩১২ আর ৩১৩। পাশাপাশি দুটো ঘর, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু হোটেলে যখন পৌঁছালো, মানে রিসেপশনে, তখন 313 নম্বর ঘরের চাবি দেওয়ার সময় রিসেপশনিস্ট কেমন যেন একটু অন্যরকম ভাবে তাকালো মনে হলো। অন্যরকম মানে কিছু কি বলেছিল? সরাসরি তেমন কিছু না, শুধু বলল কিছু হলে রুমের বেল টিপবেন, এইটুকুই। এটা তো সাধারণ কথাই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন মজা করে ভূতের কথা জিজ্ঞেস করা হলো, তখন উত্তর দিল হয়তো ভূতের ভয়ই ভালো। এই কথাটা কেমন যেন লাগলো। আচ্ছা, এইবার একটু অন্যরকম লাগছে, মানে একটা হালকা সতর্ক বার্তা নাকি? হ্যাঁ, মনে তো হচ্ছে। তো দেখা যাক এই বিবরণী থেকে আমরা ঠিক কি জানতে পারি। ঠিক। তো প্রথম দিনটা ওদের ভালোই কেটেছিল, মানে সমুদ্র ঘোরাঘুরি, ছবি তোলা, রাতে বারবিকিউ, এসব আর কি। একদম টিপিক্যাল ট্যুরিস্টদের মতো। হ্যাঁ, কিন্তু আসল ঘটনাটা ঘটলো গভীর রাতে, প্রায় ধরুন 2:45 বাজে তখন। 2:45, বেশ গভীর রাত। হ্যাঁ, জিসানের ঘুম ভেঙে গেল হঠাৎ। ও দেখল যে সাবিক বিছানায় নেই। ও, কোথায় ছিল সাবিক? জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, একদম চুপচাপ। বাইরে? রাতের বেলা? হ্যাঁ। তো জিসান ডাকলো ওকে। সাবিক খুব ধীরে ধীরে, কেমন যেন ঘোর লাগা গলায় উত্তর দিল, ওই মেয়েটা আবার এসেছে। মেয়েটা? কোন মেয়ে? জিসানও সেটাই ভাবছে, মানে কিছু বুঝে ওঠার আগেই ঘরটার আলো নিভে গেল তপ করে। মানে পাওয়ার চলে গেল নাকি অন্য কিছু, কে জানে। ঘরটা একদম নিখোশ কালো অন্ধকার হয়ে গেল। জিসান চিৎকার করতে চেয়েছিল, কিন্তু পারল না। গলা দিয়ে আওয়াজ বেরোলো না। ভয়ঙ্কর পরিস্থিতি। শুধু টের পেল খুব কাছে, মানে একদম কানের পাশে একটা বরফ শীতল নিঃশ্বাস আর একটা ফিসফিস আওয়াজ। ফিসফিস আওয়াজ কি বলছিল? বলছিল, তোমার বন্ধুকে নিয়ে নিচ্ছি, তুমি ফিরে যেও না। আচ্ছা, এটা তো সরাসরি হুমকি। মানে সাবিককে নিয়ে নেওয়ার কথা বলছে আর জিশানকে ফিরে যেতে নিষেধ করছে। হ্যাঁ, এই ব্যাপারটা আপনার কি মনে হয়? এই যে সরাসরি বলা, নিয়ে নিচ্ছি, ফিরে যেও না, এর মানেটা কি? এটা খুবই সিগনিফিক্যান্ট। প্রথমত, একটা অতিপ্রাকৃত সত্তার সাথে সরাসরি কথা হচ্ছে, যা ভয়টাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, উদ্দেশ্যটা খুবই স্পষ্ট। সাবিককে টার্গেট করা হয়েছে, তাকে নেওয়া হবে, আর জিশানকে হয়তো সাক্ষী বা অন্য কোনো কারণে ওখানে আটকে রাখতে চাইছে। এই নিয়ে নেওয়া বা অধিকার করার মোটিভটা পরে হয়তো আরও পরিষ্কার হবে। তো পরের দিন সকালে রাফি আর রিজভি, মানে যারা ৩১২ নম্বর ঘরে ছিল, তারা এসে দেখে সাবিক আর জিশান ঘরে নেই। দুজনেই নেই। হ্যাঁ, ওরা তো চিন্তায় পড়ে গেল। হোটেল স্টাফদের জিজ্ঞেস করতে তারা জানালো, ভোর রাতের দিকে একজনকে নাকি হোটেলের ছাদে যেতে দেখা গেছে। ছাদে? হ্যাঁ, আর অন্যজন, মানে জিসান, হোটেলের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সর্বনাশ! সাবিকের কি হলো তাহলে? ছাদে গিয়ে দেখা গেল সেখানে কেউ নেই, শুধু সাবিকের একজোড়া চপ্পল পড়ে আছে। সাবিক বেমানাম গায়েব। উফ, গা শিওরে উঠছে। জিসানের যখন জ্ঞান ফিরল, সে ঠিকমতো কথাই বলতে পারছিল না, শুধু কেমন যেন অসংলগ্নভাবে বলছিল। সে বলেছে সাবিক ওর জায়গা নিয়েছে, এখনো ফিরবে না। জায়গা নিয়েছে, এই কথাটা কিন্তু রাতের সেই ফিসফিস আওয়াজের সাথে মিলছে। তোমার বন্ধুকে নিয়ে নিচ্ছি। ঠিক। হ্যাঁ, এই জায়গা নেওয়া বা বদলি হওয়ার ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে কোনো সত্তা নিজের অবস্থার পরিবর্তন করতে চাইছে, আর তার জন্য সাবিককে বেছে নিয়েছে। রাতের হুমকি আর জিসানের এই কথা, দুটো মিলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। পরে ওরা যখন খোঁজখবর নিল, তখন একজন স্থানীয় বয়স্ক লোকের কাছ থেকে একটা পুরনো ঘটনার কথা জানতে পারল। কি ঘটনা? বছর দুয়েক আগে নাকি ওই হোটেলেরই একজন মহিলা স্টাফের ডেড বডি পাওয়া গেছিল, আর সেটা পাওয়া গেছিল ওই ৩১৩ নম্বর ঘরের বাথরুমেই। ৩১৩ নম্বরের বাথরুমে? কারণ জানা গেছিল কিছু? না, কারণটা অজানায় রয়ে গেছে। কিন্তু ওই ঘটনার পর থেকেই নাকি গুজব আছে যে ওই মহিলা স্টাফ মাঝে মধ্যে ফিরে আসে, বিশেষ করে রাত ৩টের দিকে। রাত ৩টে? সময়টা মিলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর লোকটা বলছিল
তিনি নাকি ফিরে এসে তার পছন্দের কাউকে ভর করে নিয়ে যান। এই স্থানীয় লোককথাটা কিন্তু আগের ঘটনাগুলোর সাথে একদম খাপে খাপে মিলে যাচ্ছে। দেখুন, ঘটনার সময় রাত প্রায় 3টে, সাবিকের দেখা ওই মেয়েটা, সত্তাটি যে নারী সেটা বোঝা যাচ্ছে, আর কাউকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাও পরিষ্কার। মনে হচ্ছে এটা একটা চক্রের মতো চলছে। বিবরণীতে লেখা আছে এখন ওই 313 নম্বর ঘরটা বেশিরভাগ সময় তালাবন্ধ থাকে। সেটাই স্বাভাবিক। আর স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস চালু আছে যে ওই ঘরের জানলা দিয়ে যদি কেউ বাইরে তাকায় আর ভুল করে তার সাথে চোখাচোখি হয়ে যায়, তাহলেই নাকি গল্পের পরের পর্ব শুরু হয়। চোখাচোখি হওয়া ইন্টারেস্টিং। অনেক লোকাচারে চোখকে আত্মার জানালা বলা হয়। হয়তো চোখাচোখি হওয়াটা এখানে একটা প্রতীকী ব্যাপার, মানে ওই সত্তার দৃষ্টি আকর্ষণ করা বা তার প্রভাবের আওতায় চলে আসা। এটা গল্পে আরও একটা ভয়ের মাত্রা যোগ করছে, তাই না? ঠিক। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি, আমরা পাচ্ছি একটা নির্দিষ্ট ভৌতিক স্থান, মানে 313 নম্বর ঘর, তার সাথে জড়িয়ে থাকা একটা রহস্যময় মৃত্যু, আর এমন একটা সত্তার অস্তিত্ব যে কিনা বদলি চায় বা অন্য কারোর জায়গা নিতে চায়। একদম। বিবরণীর শেষে একটা লাইন ছিল, বেশ ভাবনার মতো। কি লাইন? সব ভূত রক্তচোষা নয়, কিছু ভূত আত্মা চায় আর কিছু ভূত শুধু বদল চায়। বাহ, দারুণ লাইন তো। আর এই গল্পটা তো পরিষ্কারভাবে ওই শেষ ক্যাটাগরির ভূতের কথা বলছে, তাই না? যে শুধু বদল চায়। এর উদ্দেশ্য শুধু ভয় দেখানো বা ক্ষতি করা নয়, বরং নিজের অবস্থার কোনো পরিবর্তন ঘটানো। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় শেষে, এই বদল চাওয়া বা অন্যের জায়গা নেওয়া, এর মানেটা ঠিক কি হতে পারে? কোনো অতৃপ্ত বাসনা, অসমাপ্ত কাজ, নাকি শুধুই মুক্তি? এটা একটা গভীর প্রশ্ন। হয়তো ওই মহিলা স্টাফের মৃত্যু রহস্যের মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে, অথবা এটা হয়তো কোনো নির্দিষ্ট জায়গার সাথে আত্মার বাঁধনের ফল। মানে কেন একটা সত্তা এভাবে একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে অন্যের দ্বারা প্রতিস্থাপিত হতে চাইবে? এই আইডিয়াটাই কেমন যেন খুব অস্বস্তিকর লাগে। অবশ্যই অস্বস্তিকর, কারণ এটা আমাদের অস্তিত্বের স্থায়িত্বকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। অন্যের দ্বারা নিজের জায়গাটা নিয়ে নেওয়া, এটা ভাবলেই কেমন লাগে। হয়তো এটাই এই গল্পের সবচেয়ে ভয়ের দিক।